শহীদুল্লাহ হলের সামনে ফের সংঘর্ষ, 10 ককটেল বিস্ফোরণ। এদিকে অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করব, প্রশ্ন ওবায়দুল কাদেরের। জানাবো মহাপ্রলয় ঘনিয়ে আসবে বলছেন রব। সংকট সমাধানে চাই রাজনৈতিক উদ্যোগ। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের উপর হামলা কিসের বার্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শহীদুল্লাহ হলের সামনে ফের সংঘর্ষ, 10 ককটেল বিস্ফোরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষ জড়িয়েছেন ছাত্রলীগ। ঘটনাস্থলে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করছেন। তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে ক্যাম্পাস জুড়ে বিশৃঙ্খল অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনান। এর আগে দুপুরের পর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্করের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বিকাল 3টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় 71 হলের ভেতর থেকে ওই বিভিন্ন তলা থেকে জুতা ও ইট নিক্ষেপ করে। প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা জবাব না দিলেও ছাত্রলীগের নেতাকর্মীদের মুমূর্ষ ইট নিক্ষেপ শুরু হলে পাল্টা জবাব দেয় আন্দোলনকারীরা। সে সময় মূল আন্দোলনকারীরাও সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একই সময় বিজয় 71 হল ছাত্রলীগের সঙ্গে যোগ দেয় জিয়া হল, বঙ্গবন্ধু হল ও জসীমউদ্দিন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টে ধাওয়া হয়। হঠাৎ বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে ঢুকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে হামলা চালানো পিছু হটে আন্দোলনকারীরা। ধাওয়া পাল্টে ধাওয়া চালককে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে ধরে রড, স্টাম্প, হট স্টিক দিয়ে পেটায়। পরে শিক্ষার্থীরা আন্দোলনরত ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। ক্যাম্পাস দখল নেয় ছাত্রলীগ। অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করব, প্রশ্ন ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছে সরকারের নেই। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা, বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছে। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আমরা আশা করি অচিরে এই বিষয়ে সমাধান হবে। মহাপ্রলয় ঘনিয়ে আসবে বলছেন রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ ঘটেছে তা বিবেচনায় না নিয়ে অতীতের মতো শান্তি শৃঙ্খলার নামে সরকার যদি শান্তি প্রয়োগ সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায় তাহলে পরিণামে মহাপ্রলয় ঘনিয়ে আসবে। রব বলেন, এই সরকার কোনো ক্রমে মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্র তত মহা দুর্যোগে পড়বে। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতা শত্রু হিসেবে চিহ্নিত করা রাষ্ট্রীয় অপরাধ। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের চিন্তা জাগরণের মূল লক্ষ্য রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধ চেতনা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করা। তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তখন সরকার মতাদর্শিক বুদ্ধিহীনতায় জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি ও লুণ্ঠনে সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ করে গড়ে তুলেছে। সংকট সমাধানে চাই রাজনৈতিক উদ্যোগ। শিক্ষকদের সঙ্গে পেনশন স্কিম নিয়ে আজ বৈঠক হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। এই বৈঠক অত্যন্ত সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে আওয়ামী লীগ এবং শিক্ষক প্রতিনিধিদের উভয়ই বলেছেন। শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বৈঠকটি আরো আগেও হতে পারত, তাহলে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং শিক্ষকরাও এভাবে আন্দোলনে যেতেন না। এই একটি ঘটনা সুস্পষ্ট করেছে যে এই ধরনের সংকটের রাজনৈতিক উদ্যোগ অত্যন্ত জরুরি এবং রাজনৈতিকভাবে যে কোনো সংকটের সমাধান করাটা রাজনৈতিক সরকারের কাছ থেকে কাম্য। কিন্তু গত 15 বছর আস্তে আস্তে আমলাতন্ত্রের খপ্পরে পড়েছে সরকার। যে কোনো সংকট সমাধানের জন্য আমলাতান্ত্রিক সুরাহের পথে এগোনোর চেষ্টা করা হচ্ছে এবং তার ফল হচ্ছে ভীতি বিপরীত।
পেনশন স্কিমের কথা যদি ধরা যায় তাহলে এই পেনশন স্কিম বাস্তবায়ন করা যেত আরো সহজে এবং সুন্দর প্রক্রিয়ায়। যখন শিক্ষকদের কাছে এই পেনশন স্কিম দেওয়ার কথা বলা হচ্ছিল তখনই যদি সংশ্লিষ্টরা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, তাদেরকে পুরো বিষয়টা বোঝাতেন এবং এটি সরকার কেন চাচ্ছে তার বাস্তব কারণের কথা উল্লেখ করতেন, সেই ক্ষেত্রে শিক্ষকরা হয়তো এই ধরনের আন্দোলনে যেতেন না। কিন্তু আমলাতান্ত্রিক প্রক্রিয়া একতরফাভাবে একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটি শিক্ষক সমাজের কাছে গ্রহণযোগ্য হয়নি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি সংকটের সমাধানের রাজনৈতিক উদ্যোগ খোঁজার আগে আমলাতান্ত্রিক সমাধানের দিকে সরকার ঝুঁকছে এবং এর ফলে ছোট সমস্যার বড় আকার ধারণ করেছে। যা ধরা যাক 2018 সালের কোটা আন্দোলনের বিষয়টি, সেই সময় যখন শিক্ষার্থীরা কোটা আন্দোলন করেছিল তখনই এর রাজনৈতিক সমাধান হতে পারত। সরকার পুরো কোটা বাতিল না করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসতে পারতেন এবং কোটা নিয়ে একটি কমিশন করে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করা যেত। কিন্তু সরকার সে পথে যায়নি। আপনারা সমাধান দিয়েছেন যে এখনই সব কোটা বাতিল করে দিলে সংকটের সমাধান হবে। এই যেন মাথা ব্যথার মাথা কাটার মতোই সমাধান। সেই সময়ই সমাধান হয়েছিল বটে, কিন্তু এটি যে একটি যুক্তিসঙ্গত সমাধান ছিল না আজ তা প্রমাণিত হয়েছে। কারণ সমস্ত কোটা বাতিল করা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এর ফলে মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী প্রতিবন্ধী জনগোষ্ঠী এক গোষ্ঠী পরিস্থিতির মুখোমুখি হবে। কোটা বাতিলের পর বিসিএস পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় যে এই সময় নারীর বিসিএস অন্তর্ভুক্তি কমেছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরি লাভে বঞ্চিত হয়েছে। অন্তত 18 থেকে 20টি জেলা থেকে কেউই সরকারি চাকরি পায়নি। তাই টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে সবসময় সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজতে হবে, আমলাতান্ত্রিক সমাধান নয়। যে সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান করা যায় তা দীর্ঘমেয়াদী সুফল দেয় সরকারকেই। রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি সমাধানের সকল পক্ষের ভূমিকা থাকে, কিন্তু আমলাতান্ত্রিক সমাধান সবসময় চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং এই ধরনের সমাধান দীর্ঘমেয়াদে সরকারকে চাপে ফেলে, যা বর্তমান হয়েছে। আর এই কারণে সংশ্লিষ্ট সকলকে মনে করেন যে সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে, আমলাতান্ত্রিক নয়। ট্রাম্পের উপর হামলা কিসের বার্তা? যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে শনিবার 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই ঘটনা ঘটে। হামলাকারীরা নিজেরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি গুপ্ত হত্যার প্রচেষ্টা। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এই সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি বুলেট চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত পাশের একটি গাড়িতে নিয়ে যান। এই সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান দলের প্রেসিডেন্টের প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। স্থানীয় অ্যাটর্নি রিচার্ড গোল্ডেঞ্জার সাংবাদিকদের বলেছেন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এই সময় একজন সমর্থকও মারা গেছেন। এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভানিয়ার সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। নির্বাচনী ভাষণ শুরুর সময় ট্রাম্পের সমর্থকরা লাল, সাদা এবং নীল রঙের নানা ফেস্টুন প্লাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। তবে এভাবে রক্ত ঝরানোর বিষয়টিকে কোনোভাবে ভালোভাবে দেখছেন না ট্রাম্প সমর্থকরা। তাদের প্রধান বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি করা হয়েছে। মার্কিন নির্বাচনের প্রচারণা চালানোর আর মাত্র 4 মাস বাকি আছে। আর এমন সময় এই হামলা পুরো রাজনৈতিক মেরুকরণের চিত্রই যেন পাল্টে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা ট্রাম্প কি নিরাপদে তার প্রচারণা চালিয়ে যেতে পারবেন কিনা এই নিয়েও দেখা গেছে সন্দেহ। অন্যদিকে ট্রাম্প এমন ভিড়ের মধ্যেই তার লড়াই চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন। তিনি চান তার জনগণকে সাথে রেখে ও তাদের কাছে গিয়েই প্রচারণা চালাবেন। এমনকি নিরাপত্তার বিষয়টিকেও তিনি প্রাধান্য দেবেন না। তবে এমন হামলা সকলের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা প্রদানের ব্যর্থতা বলে অনেকে গণমাধ্যমে ইঙ্গিত দিয়েছে। এমনকি এটি মার্কিন রাজনীতির জন্য বড় ধরনের হুমকি ইঙ্গিত অন্যদিকে সমর্থকরা করছেন নানা কল্পনার হিসাব। আসলে আক্রমণকারীর উদ্দেশ্য কি ছিল? একজন বলেন, আমরা লি হার্ভে ওয়াসওয়াল্ড ষড়যন্ত্র তত্ত্বের কথা শুনেছি, তবে ট্রাম্প সর্বদাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়লাভ করেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মার্কিন রাজনীতিকে প্রভাবিত করেছেন। ট্রাম্পের উপরে এমন হামলা বাইডেনের জন্য যে মোটেই সুখকর নয় তা বলার অপেক্ষা রাখে না। এদিকে নিজ দলের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন তিনি। অন্যদিকে হুট করে এমন আকস্মিক ঘটনা যেন গোদের উপর বিষ ফোড়া। তবে হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাইডেনের দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে চলমান এই অস্থিরতার অবস্থায় হয়তো তিনি খুব সাবধানতা অবলম্বন করবেন বক্তব্য দেওয়ার বিষয়ে। এমনিতেই ডেমোক্রেটিক পার্টির আন্দোলনকারীরা এখনও প্রার্থী হিসেবে বাইডেনের বয়স এবং ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন। আর এখন এই হামলা বিষয়টিকে আরও
ভাবিয়ে তুলবে বলে মনে করছে রাজনীতিবিদরা। তবে এই হামলা বাইডেনের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে তাতে সন্দেহ নেই। যদিও বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই সময় তিনি দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 6 জানুয়ারি দাঙ্গার পর থেকে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে দেশটিতে। আমরা সহকর্মী হার্বে লেমাহিড যেমন সঠিকভাবে উল্লেখ করেছেন যে ট্রাম্পের উপরে এমন হামলার ফলে উভয় পক্ষই অস্থিরতা বিরাজ করবে। তবে কে অপরাধী ছিল এবং ঠিক উদ্দেশ্যই বা কি ছিল সেটির উপর অনেক কিছু নির্ভর করে। এদিকে গত কয়েকদিনে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিষয়ে বাইডেন নিবিড়ভাবে কাজের চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছিলেন যে ট্রাম্প বন্দুক আইনের বিষয়ে কিছুই করবেন না। অন্যদিকে এই হামলার ফলে বন্দুক আইন নিয়ন্ত্রণের বিষয়ে জনগণের আর তেমন সাড়া না মিলতেও পারে, বরং নিজেদের নিরাপত্তার জন্য সকল মার্কিনীদের মনোযোগ এবং বন্দুকের ব্যবহার সীমিতকরণের দিক থেকে সরে আসবে বলেও বিশেষজ্ঞগণ মনে করছেন। এমনকি এই ঘটনাটি দেশটির জনগণের জন্য অস্ত্র বহনের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলবে, খোলা নেই বলেও মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।